বিচার করতে যতই সময় লাগুক আপনি অ্যাবডো করে দেন, সোজা কথা। এরকম উদাহরণ পাকিস্তানের আমলে ছিল, অনেক ইয়েতেই আছে যে 300 এমপি এই 2024-এর অবৈধ নির্বাচনের কারণে 37 এমপি ইলেকশন করতে পারে, গেল এক সাইড। আর হাতে গোনা কয়েকজনকে আপনি এনে বলেন যে এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, রায় না হওয়া যদি হতে পারবে না। এটা তো করতে পারে সরকার, যে কন্ট্রোল হচ্ছে না, না হতে স্বাভাবিক, এটা বিরাট দল। কিন্তু ওইখানে যারা আছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে একটু কঠোর হইতে হবে। কারণ এখন দেখেন ওই হাট বলেন, বাজার বলেন, ওই ঘাট বলেন, সব কিন্তু আজকে বিএনপির উপর দোষটা আসতেছে। বনানী, ধানমন্ডি, বাড়িধারায় এখানে কয়েক হাজার কোটি টাকা আছে, সব হলো 1,000 টাকার বান্ডিল আর কি বলে এই ডলার। কয় আপনি এগুলি মানে এটা একটা, আপনি জাস্ট তাদের আলাপচারিতায় যে কথাগুলি বেরিয়ে আসছে সেগুলি বললাম, এগুলি চিন্তার, এগুলি নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল তারা চিন্তা করবে। দেখেন, ডেমোক্রেসি ইজ এ প্রসেস, ডেমোক্রেসি ইজ এ প্র্যাকটিস, ডেমোক্রেসি ইজ এ কালচার। আমরা তো বিগত 53 বছর এটা করতে পারি নাই, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি। দেখেন যে এটা সত্যি কথা যে আজকে সংস্কার এটা চলমান প্রক্রিয়া, এটাতে এই সরকার সব সংস্কার করে যেতে তো পারবে না। যেটা করতে পারে সংস্কারের একটা সার্বজনীন প্রস্তাবনা জানুয়ারিতে, যদি আসলে কি সরকার সংস্কার করতে পারবে কিনা এই প্রশ্নই কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, দরকার নাকি তো নাই। সংস্কারের নামে আসলে সময়টা নষ্ট হচ্ছে। আপনি আমার কথাটা শেষ করার পর প্রশ্নটা করলে আমার মনে সুবিধা হয়। আমি বলতে চাচ্ছি যে এই সরকার সংস্কার করতে পারবে না, কিন্তু সংস্কারের একটা রূপরেখা প্রস্তাবনা দিবে, যেটা সব দলগুলি একটা রাজনৈতিক বন্দোবস্ত বলেন, চুক্তি বলেন করবে, যে যারাই ক্ষমতা আসবে তারা সেটা বাস্তবায়ন করবে। এরা করবে কোথায়? এদেরকে করতে দিলে কি এর জন্য কি 4-5 বছর কি সময় দিবে নাকি এদেরকে? সুতরাং সেখানে একটা সংস্কারের প্রস্তাবনা যেহেতু কমিশন হয়েছে, এবং আমরা সেটাই বিশ্বাস করি যে সেই জিনিসটা করবে। আরেকটা কথা যেটা বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, দেখেন ইলেকশন করতে পারবে কিনা, দেখেন এখানে বিএনপি কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বলবো রাষ্ট্রনায়ক চিত্র বক্তব্য রেখেছেন, কোন দলকে যে নিষিদ্ধ করা এটা জনগণ নিষিদ্ধ করবে। আমার কথা হলো কি যে এদের বিচারের ব্যাপারে তো এখানে আমরা প্রায় সবাই একমত। বিচার হবে, বিচার যারা হবে এদেরকে ইলেকশন করার দিয়ে না দিয়ে আপনি বাকি যারা নিজেও আছে আপনি তাদেরকে কেন বাদ রাখবেন, মাঠের বাইরে রাখবেন? তাদেরকে সেটা নির্বাচন করতে দেন। সুতরাং এখানে কোনো বিভাজনের রাজনীতি, কোনো এক্সক্লুসিভের রাজনীতি, আমাদের ইনক্লুসিভ পলিটিক্সটা না করলে আবার আগের মতোই বিএনপিকে বাইরে রেখে যে নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল যে এটা নির্বাচন গ্রহণযোগ্য না, এই কথাটাই আসবে, এবং এটাই তারা মার্কেটিং করবে আওয়ামী লীগেরা, এই স্বৈরাচারেরা। এবং বড় হচ্ছে স্বৈরাচারদেরকে তারা এই 15 বছরে যা করেছে এগুলি বৈধ দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তাদের চিহ্নিত লোকদেরকে, যেটা সরোয়ার ভাই বলছেন যে উনি আমার চেয়ে আইনজ্ঞ, উনি আইনের ব্যাপারটা ভালো জানেন, যে বিচার করতে যতই সময় লাগুক আপনি অ্যাবডো করে দেন, সোজা কথা। এরকম উদাহরণ পাকিস্তানের আমলে ছিল, অনেক ইয়েতেই আছে যে 300 এমপি এই 2024-এর অবৈধ নির্বাচনের কারণে 37 এমপি ইলেকশন করতে পারে, গেল এক সাইড। আর হাতে গোনা কয়েকজনকে আপনি এনে বলেন যে এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, রায় না হওয়া পর্যন্ত হতে পারবে না। এটা তো করতে পারে সরকার। তো সুতরাং আমার মনে হয় যে বিচার এটা করার পর এবং পাশাপাশি সবই চলবে, সংস্কার এবং নির্বাচন চলবে, এবং সেটা আগামী 25 ইয়ের মধ্যে এটা করবে। আরেকটা কথা কি, দেখেন তারা যদি দল করতে চায়, এখন আপনি তো কাউকে বাধা দিতে পারবেন না। এখন কথা হলো কি যে সেইটা কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আমি সারোয়ার ভাইয়ের সাথে একমত, যেটা আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলছি, যে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আজকে বৃহত্তর যে স্টেক হোল্ডার হিসেবে বিএনপিকে আমি মনে করি, ধরেন আমরা ছোটখাটো দল যারা আছি তাদের কথাকে মানুষ মূল্যায়ন করবে, এই কারণে কারণ স্বাভাবিকভাবে মানুষ ধারণা করে নিচ্ছে যে তারাই হয়তো আসবে। কিন্তু তাদের মুখ দিয়ে যখন 31 দফার পাশাপাশি আরো একটু প্রায়োরিটি করে যদি করা হয়, যে 24-এর আকাঙ্ক্ষাটা ছিল বৈষম্যহীন একটি দুর্নীতিমুক্ত একটা সমাজ করার জন্য, যে স্প্রিটটা এটাকে অ্যাড করে, আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এই কথাটা, একজন জাতীয়তাবাদী চেতনার লোক হিসাবে এটা বলতেছি। আর দেখেন ধরেন থেকে এই কিংস পার্টির কথা বললেন, এই যে কিংস পার্টি আওয়ামী লীগের সময় তো বিএনএম এবং কি তৃণমূল বিএনপি করার চেষ্টা করছিল, তো টিকে নাই। 111 ফেরদৌস করেছে একটা করার চেষ্টা করলো, টিকে নাই। আবার এরশাদ সাহেব কিন্তু কিংস পার্টি, উনি কিংস পার্টি করছেন, উনি তো 9 বছর চালাইছেন। ইভেন কি আমার সৌভাগ্য ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটা তো কিংস পার্টি ছিল, কারণ উনি রাজনৈতিক শূন্যতার মধ্যে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা মুসলিম লীগ বলেন, সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যের বাতাবরণ তৈরি করেছিলেন, এবং মানুষ এটাকে গ্রহণ করেছিল।
গণভোটের মাধ্যমে গ্রহণ করেছিল, নির্বাচনের মাধ্যমে গ্রহণ করেছিল, এবং ফেয়ার ইলেকশন হয়েছিল, কোন রকম এই 6 ইলেকশন হয় নাই। মানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে এখানে যদি রাজনৈতিক শূন্যতার কারণেই জিয়া সাকসেস হয়েছিল, আবারও রিপিট করতেছি, আজকে আমি মনে করি কোনো রাজনৈতিক শূন্যতা নাই। এখন এই যে যারা আছে বর্তমান ক্ষমতায়, আপনি যেটা বললেন, এইখানে তারা আমরা যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা প্রাপ্তির ফারাক অনেক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার নিম্নগতি, লুণ্ঠিত অর্থ ফেরত আনার ব্যাপারে কোন রকম ভূমিকা দেখি নাই। 111 সরকারকে যতই গালিগালাজ করুক, কিছু টাকা 111-এর সময় কিছু টাকা ফেরত আসছিল আমরা শুনেছি। এখন কেন এত বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে, কোনো উদ্যোগ আমরা দেখছি না। যেখানে আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব ওনার আন্তর্জাতিক লবিকে ব্যবহার করে উনি এটাকে কাজে লাগাতে পারে। মানুষ যেটা চাচ্ছে যে নির্বাচনটা আমরা চাই যথাসময় হয়ে যাওয়া উচিত, যেটা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে গেলে, এবং নির্বাচনী প্রস্তাবনাটা যদি সেখানে আমরা দিয়ে দিতে পারি এবং সেখানে সবাই যদি ঐক্যমত হয়, তাহলে মানুষই এটা করবে। আর লাস্ট কথা যেটা সারা ভাই বলে গেছেন, যে দখলবাজি চাঁদাবাজি যেটা চলতেছে আজকে, বিএনপি তারেক রহমান একটা জিনিস কি, উনি কিন্তু ওনার কাছে, আমার এটা একজন নাগরিক হিসাবে আমার মত, উনি কিন্তু খুব প্রাজ্ঞ বিজ্ঞের মতো উনি কিন্তু করছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল হচ্ছে না। না হতে স্বাভাবিক, এটা বিরাট দল, কিন্তু ওইখানে যারা আছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে একটু কঠোর হইতে হবে। কারণ এখন দেখেন ওই হাট বলেন, বাজার বলেন, ওই ঘাট বলেন, সব কিন্তু আজকে বিএনপির উপর দোষটা আসতেছে। আমরা চাই এটা থেকে মুক্ত হোক। আর সারার ভাই যেটা বললেন যে এখন ওই যে বড় স্টেক হোল্ডার বিএনপি, তারপর জামাত, এবং কে কারা দেশ চালাচ্ছে, আবার আপনি বললেন ছাত্ররা চালাচ্ছে, আবার ওদিকে তত্ত্বাবধায়ক সরকার কয়েকটা উপদেষ্টা চালাচ্ছে। তার মানে এইখানে যে কে দেশ চালাচ্ছে, কিংবা যেই কারণে আজকে এই হযবরল অবস্থা। সুতরাং আমি মনে করি যে এই কথাটা মানে আজকে একটা সেনা সমর্থিত, অলরেডি আর্মি ব্যাকড কিন্তু এই গভর্নমেন্ট আছেই। 111-এর মতো না হলেও, 111 তো ইমার্জেন্সি ছিল, এখানে তো ইমার্জেন্সি নাই। এখানে শক্ত গভর্নেন্সের জায়গা অত্যন্ত দুর্বল। ডক্টর ইউনূস উনি আজকে তার এই ভাবমূর্তি বলেন, সংস্কার বলেন, কিংবা প্রত্যাশিত নির্বাচন বলেন, যথাসময় এই নির্বাচনটা যে আমরা করবো, এই 15 বছরে রেখে যাওয়া, এটা কিন্তু ভাঙতে হবে। যদিও অনেক রিফর্ম মানে পদচ্যুত করানো হয়েছে অনেকে, কিন্তু অনেকগুলো কাজ করতে হবে, এবং সেটা দ্রুত প্রায়োরিটি বেসিসে সেটা আগামী 1 বছরের মধ্যে করে নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে, জনগণের প্রত্যাশা পূরণ হবে, আইন শৃঙ্খলা উন্নতি হবে, এবং এই যে আমাদের যে এইগুলি, এই যে কথা বললাম দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্যটা কিন্তু মানুষকে, কিন্তু মানুষ, অনেক লোক কি বলে জানে, আজকে আমি আমার এলাকা থেকে আসছি, বলছে যে সে আমার এলাকাটা মূলত বিএনপির প্রভাবিত এলাকা, মানিকগঞ্জের কথা বলতেছি। সেখানে বলতেছে তারা সবাই দেখা করতে আসছিল, দলীয় নেতা কর্মীরা কম বেশি, যেহেতু আমার সাথে একটা সম্পর্ক ভালো আছে, জাস্ট আলাপচারিতা বলতেছিল যে দ্রব্যমূল্য যদি ঠিক না হয়, কিংবা তারা আবার ওই সমালোচনা করতেছিল যে তাদের দলের যারা যারা এই চাঁদাবাজি ইয়েতে জড়িত তাদের চরম সমালোচনা করছে, তারা এটা সমর্থন করে না। পাশাপাশি এটা বলতেছিল যে এই ইউনূস সাহেব কেন আইন শৃঙ্খলা এটা কঠোরভাবে কন্ট্রোল করতে পারতেছে না, কেন দ্রব্যমূল্য কমাতে পারতেছে না, কেন দ্রব্য করতে পারতেছে না। সেখানে দেখলাম যে আমার কয়েকজন সাজেশন দিয়ে দিচ্ছে, আমি আজকে আপনার মাধ্যমে এক লাইনে বলে শেষ করতে চাই। কইছে মিলন ভাই, এই যে আওয়ামী লীগের আমলের দেখলাম যে তৃণমূল হলেও তারা অনেক বুদ্ধি রাখে, যে 1000 টাকার নোট ব্যান করতে বলেন, তাহলে দেখবেন মূল্যস্ফীতি কমে গেছে। 1000 টাকার নোট ব্যান করলে আমি বললাম যে কি সুবিধা হবে, যে আপনি দ্রব্যমূল্যের দাম কমে যাবে। এই যাদের ট্রাঙ্ক ভর্তি আর এই ভর্তি টাকা রাখছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারায়, এখানে কয়েক হাজার কোটি টাকা আছে, সব হলো 1000 টাকার বান্ডিল, আর কি বলে এই ডলার, কয় আপনি এগুলি মানে এটা একটা, আপনি জাস্ট তাদের আলাপচারিতায় যে কথাগুলি বেরিয়ে আসছে সেগুলি বললাম, এগুলি চিন্তার, এগুলি নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল তারা চিন্তা করবে। সুতরাং আমরা মূল্যস্ফীতি কমাতে চাই, আমরা দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে চলে আসুক এটা চাই, এবং একটা ভালো নির্বাচন। আর শুনেন, ওই আগের মতো স্ট্রাকচারে যে আপনি যে বললেন নির্বাচন তো হবে, দেখা গেল যে এখানে দেখেন শহীদুল ইসলাম বাবুলের মতো ত্যাগী নেতা আছেন, আমাদের সরোজ সাহেব আছেন, এখন দেখা গেল যে তারা সারা জীবন রাজনীতি করছে, আরেকজনের টাকা আছে, সে এসে নমিশন নিয়ে গেল। এটা যাতে না হয় আমরা চাই, দলের ভিতরে যেটা সরোজ সাহেব বলছেন, দলের অভ্যন্তরীণ সংস্কার, সত্যিকার জনপ্রতিনিধি, সত্যিকার রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকুক, রাজনীতিবিদরা যাতে আগামী দিনের এটাকে কন্ট্রোল করে কিংবা নেতৃত্ব দেয়, এবং দলের অভ্যন্তরীণ সংস্কারটা যেন সেইভাবে হয়। কারণ দেখেন এরশাদ সাহেবের, আমাদেরকে তো স্বৈরাচার বলেন, এখানে শহীদুল্লাহ বাবুলও বললো, সারারও বললো, ঠিক আছে স্বৈরাচার তো এরশাদ সাহেব ছিলেন,
কিন্তু যে 3 জোটের রূপরেখা হয়েছিল 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন হয় নাই। তার পরবর্তীতে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার করছিলাম, তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমরা 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 বলতে আমি সব দলকে বলতে চাই, কোনো বিশেষ দলকে বলতেছি না। অর্থাৎ আর শেষের এই 15 বছর তো আওয়ামী লীগ তো শেষই করে দিয়ে গেছে। আর সুতরাং জনগণ চায়, জনগণ এগুলির আর পুনরাবৃত্তি চায় না। জনগণ চায় আমার ভোটটা আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব, উপযুক্ত লোককে দেব, এবং এইটাই মানুষের প্রত্যাশা একটা ভালো নির্বাচনের। সেই ভালো নির্বাচনের পরিবেশটা আমরা গড়ে তুলি সবাই মিলে, এবং সবাই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের প্রত্যাশা। সে নিজেই বলে গেছে আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার, আমাদের মানসিকতার সংস্কার করা দরকার। ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলার এটা হওয়া উচিত। আমি বিএনপি না করতে পারি, কিন্তু বিএনপির ভালো জিনিসকে আমি ভালো বলবো না কেন? এবং তার শুভাকাঙ্ক্ষী হিসাবে, দল হিসাবে তার সমালোচনা, যেটা সারোয়ার সাহেব তার ভাষায় বলার চেষ্টা করেছে, এটা হয়েছে, এটা সত্যি কথা। তো বিএনপির হাইকমান্ড থেকে তো চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। এখন এটাকে যদি আপনারা সমালোচনা বলেন, আপনারা যদি বলেন যেগুলো হয় না, আজকে আমি আমার মানিকগঞ্জ সাভার, আমি অন দ্য রেকর্ড বলতেছি যে সবাই জানে যে এখানে বিএনপির লোকাল নেতৃবৃন্দ জায়গা দখল করছে, কার্ড দখল করছে, হাট দখল করছে। এটাকে অস্বীকার করা যাবে? এখন যদি এটা বললে, আপনি যদি বলেন যে খালি বিএনপি সমালোচনা করেন, এগুলি বাস্তবতাগুলি তুলে ধরতে হবে। যাই হোক, আমি কনক্লুশনটা এইভাবে রাখতে চাই যে আজকে বিএনপি একটি, আমি কিন্তু বলে গেছি যে জিয়ার আজকে আমি তার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছিল। আমি নিশ্চয়ই এখানে যারা আছে সবার চেয়ে নিশ্চয়ই অগ্রজয়ী হব যে তিনি যেভাবে যে দেশপ্রেমের সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তুলে ধরেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেভাবে এগিয়ে যাওয়া উচিত। এবং আমি তো বললাম যত শাসন আমল ছিল, যেটা প্রভাব পড়ছে, আবার রিপিট করতে চাই একবার, তার শাসনামল ছাড়া বাকিগুলি সব কম বেশি প্রশ্নবিদ্ধ আছে। আর 15 বছরের কথা তো আর বললামই না, এটা তো প্রশ্নবিদ্ধের উপরে কেবল উপরে। সে শুধু এটুকু বলবো যে এই দেশটা আমাদের, আমরা আসেন, উই আর এগ্রি টু ডিসএগ্রি। আমরা এখানে আমরা আরেকটা কথা, শেষ কথা বলতে চাই, যে শহীদ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, বাবুল ভাইদের, অর্থাৎ জীবন ধরেন আমাকে সব বলি। এখন আমরা যেমন আগামীতে আমরা তো আমি জাতীয় পার্টি করি, জাতীয় পার্টি যেটা ওপেনলি বলছি যে এটা আমরা জিএম কাদেরের বিরোধিতা আমরা সবসময় করেছি, আমরা নতুন ভাবে এটা করতে চাই। কিংবা সারার সাহেবরাও যে রাজনীতিটা করতে চান, এখন যদি আমরা এই ভালো রাজনীতি করার সুযোগ না পাই, তাহলে তো সবাই কিন্তু চেষ্টা করবে একটা নতুন উদ্যোগ, নতুন পজিটিভ পলিটিক্সের জন্য। এখন সেই জন্য আমরা চাই যে প্রত্যেককে আমরা সম্মান করি, প্রত্যেকেই যাতে রাজনীতি করতে পারে এবং পজিটিভ পলিটিক্সটা করতে পারে। আমাদের এখানে 54 বছর হয়ে গেছে, আমরা দেশটাকে আসেন, আমরা সবাই, প্রতিটা রাজনীতিবিদ ভালোবাসে, আমরা সেই ভালোবাসাটা যেন একটি জায়গায়, ওই যে বাবুল ভাই বলে গেছে যে আমাদের মানসিকতার একটা সংস্কার যেন থাকে, এবং আমরা যেন আগামীতে একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে, একটা সুন্দর পার্লামেন্টের মাধ্যমে আমরা একটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাই।